আপনাদের মনে আছে নিশ্চয়ই জুলাই সনদ বাস্তবায়নের যে অধ্যাদেশ বা আদেশ সেটা 13ই নভেম্বর জারি করা হয়েছিল এবং যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল সেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল 11ই ডিসেম্বর। মানে এই বাস্তবায়ন আদেশটি জারি করবার প্রায় এক মাস পরে তফসিল ঘোষণা করা হয়েছে, তারপর নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে এবং সেই বাস্তবায়ন আদেশে স্পষ্ট করে গণভোট কিভাবে হবে, গণভোটে কয়টি প্রশ্ন থাকবে, গণভোটে কি কি প্রশ্ন থাকবে সব কিছু স্পষ্ট করে বলা ছিল। আপনি তারেক রহমান বলেন, সালাউদ্দিন আহমেদ বলেন, সবাই নিশ্চয়ই সে আদেশ বাস্তবায়ন আদেশটি দেখেছে, তারা সেটি পড়েছে। গণভোট কয়টি প্রশ্নের ভিত্তিতে হবে এবং কি কি প্রশ্ন থাকবে সেটি তারা 3 ঘন্টা নয় 1 মাস বসে দেখার সুযোগ পেয়েছে এবং 1 মাস বসে তারা দেখেছে সেই বাস্তবায়ন আদেশে গণভোটের কথা বলা আছে। তারা দেখবার সুযোগ পেয়েছে যে এখানে সংবিধান সংস্কার পরিষদ বলতে একটা জিনিসের কথা বলা আছে। তারা 1 মাস বসে দেখার সুযোগ পেয়েছিল যেখানে একটা দ্বিতীয় শপথের কথা বলা আছে, যেটি সংবিধান সংস্কার পরিষদের শপথ হবে। এই 1 মাস বসে দেখার পরে তারা কি করলেন, তারা যখন ভোট চাইতে নামলেন তখন তারেক রহমান রংপুরে গিয়ে, সালাউদ্দিন আহমেদ কক্সবাজারে গিয়ে বললেন যে দয়া করে গণভোটে হ্যাঁ দিন। ছাত্রদলের ভাইরাও একই প্রচারণা করলেন যে আমরা গণভোটে হ্যাঁর পক্ষে আছি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন তারা ব্যালটের ছবি তুলে ফেসবুকে দিলেন যে তারা সবাই গণভোটে হ্যাঁ দিচ্ছেন। এই সব কিছু জেনে শুনে জনাব তারেক রহমান গণভোটে হ্যাঁ দিতে বলার পরে যখন গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলো, এখন এসে ওনারা বলছেন যে এটা পড়তে 3 ঘন্টা লেগেছে আমাদের, তার মানে জনগণের আরও বেশি সময় লেগেছে। এবং সালাউদ্দিন আহমেদ বলছেন এই বাস্তবায়ন আদেশ যেটি আছে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন প্রতারণা। মানে 1 মাস বসে তারা প্রতারিত হয়েছেন, 1 মাসে টের পান নাই যেটা অন্তহীন প্রতারণা। 1 মাসের টের পান নাই এবং তারা আবার টের না পেয়ে প্রতারিত হয়ে 1 মাস পরে গিয়ে আবার গণভোটে হ্যাঁ ভোট চাইছেন, এখন এসে বলছেন এটা প্রতারণা। তার মানে এইটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতারণা নয়, এটা বিএনপির মিথ্যা। বিএনপি শুধুমাত্র ক্ষমতায় যাবার জন্য, মেজরিটি পাওয়ার জন্য, ভোটে জেতার জন্য গণভোটে হ্যাঁর পক্ষ নিয়েছিল। এটা মিথ্যার আশ্রয় নিয়ে বিএনপি সরকারে এসছে, বিএনপি ক্ষমতায় এসে মেজরিটি পেয়েছে। 2/3 মেজরিটির কথা শোনা যায়, 213 আসনের কথা শোনা যায়। এই 213 আসনে এসছে মিথ্যার বলে। যদি তারেক রহমান গণভোটে হ্যাঁ ভোট না চাইতো, বিএনপি থেকে মানুষ মুখ ফিরায় নিত। শুধুমাত্র মানুষের ভোট পাওয়ার জন্য মানুষকে মিথ্যা বলে, মানুষকে প্রতারিত করে বিএনপি ক্ষমতায় এসছে। দ্বিতীয় আলোচনা, বিএনপির 31 দফা, বিএনপি তাদের যে নির্বাচনকালীন ম্যানিফেস্টো তার থেকে 31 দফার প্রচারণা, মার্কেটিং এবং বেচা বিক্রি বেশি করেছে। 31 দফার প্রথম দফায় বলছেন সংবিধান সংস্কার পরিষদ আছেন মাননীয় সংসদ সদস্যরা, তাদেরকে সংবিধান পড়ান, এইটা পড়ান, সেইটা পড়ান। উনি মুখ দিয়ে কিছু বলেন না। আপনি রংপুরে গিয়ে বলেছেন দয়া করে গণভোটে হ্যাঁ দিন। এখন আপনি মুখে বলুন যে সংবিধান এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটা কি অন্তহীন প্রতারণা নাকি এইটা সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের ভালো পদক্ষেপ ছিল? আপনি যে গণভোটে হ্যাঁ দিতে বলেছেন, এখন অধ্যাদেশ বাতিল করতে চাইছেন, এই দুইটা আপনার কোনটা আপনার পজিশন সেটা আপনি মুখ দিয়ে বলেন না। চার্লি চ্যাপলিনের মতো শুধু বসে থাকেন, বসে বসে টেবিল চাপড়ান, মুখে মুখে হাসেন। এবং এই যে তার মানে তা এখন আগে মিথ্যা বলেছেন, এখন মানুষের কাছে ধরা খাবেন বলে কোনো কথা বলছেন না। এবং পুরো বিরোধী দলের নেতা কথা বলছেন, বিরোধী দলের চিফ হুইপ কথা বলছেন, সবাই কথা বলছেন, কিন্তু তারেক রহমান বলছেন না যে আসলে তিনি গণভোট নিয়ে কী করতে চান, এই জনগণের ব্যাপারে তার মতামত কী, এই কথা তারেক রহমান বলছেন না। এবং বলছে কি যে এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি এনসিপি আর জামাতের সরকার ছিল, ফলত এই যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশটা আছে এটা মূলত এনসিপির এবং জামাতের বাস্তবায়ন আদেশ, এটা অন্য কেউ ছিল না। এবং মানে মজার ব্যাপার কি যে অ্যাটর্নি জেনারেল তাদের, এবং অ্যাটর্নি জেনারেল এইরকম নানা রকমের আইনি যে কলা কৌশল সেটাতে রাষ্ট্রকে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন। অ্যাটর্নি জেনারেল বলছেন যে নাহিদ ইসলাম যেই বলে শপথ নিয়েছেন তিনিও নাকি সেই বলে শপথ নিয়েছেন, অথচ উনি নাহিদ ইসলামের 2 দিন আগে শপথ নিয়েছেন। নাহিদ ইসলাম রাষ্ট্রের সর্বোচ্চ আইনি কলাকৌশলী ওনারা এসে এখন বলছেন এটাকে এনসিপি আর জামাতের আদেশ ছিল। যাই হোক, আমি সর্বশেষ কথা বলি, প্রত্যেক জেনারেশনে একটা পলিটিক্স থাকে। আমাদের 1971 যে জেনারেশন ছিল তাদের একটা পলিটিক্স ছিল, তারা মুক্তিযুদ্ধ পেয়েছিল, তারা সেই পলিটিক্সে ব্যর্থ হয়েছে। তারা 71-এর পরে 72-এ যে সংবিধানটি রচনা করেছে, এই সংবিধানে একমাত্র মুজিববাদীরা, শুধুমাত্র ন্যাপ থেকে একজন ছিল মানে ন্যাপ থেকে একজন ছিল মোজাফফর আহমদের, এখান থেকে সুরঞ্জিত সেনগুপ্ত, বাকি সবাইকে বাদ দিয়ে একটা সংবিধান করেছে। সেই সংবিধান করবার মাধ্যমেই ওই জেনারেশন তাদের পলিটিক্সকে নষ্ট করেছে। 90-এর জেনারেশন গণ অভ্যুত্থানের মাধ্যমে যে অবাধিত সুযোগ পেয়েছিল তারা সেটাকে নষ্ট করেছে। আমরা এই জেনারেশনে যারা আছি, আমরা এই প্রজন্মের যারা আছি, আমাদের সামনে এই জুলাই 2000 শহীদের রক্ত, হাজার হাজার মানুষের
পঙ্গুত্ব আমাদের সামনে একটা পথ খুলে দিয়েছে, রাস্তা খুলে দিয়েছে, একটা এই জেনারেশনের একটা লড়াইয়ের পথ উন্মুক্ত করে দিয়েছে। এবং আমি নিশ্চিত ছাত্রদল এই লড়াইটা করতে পারবে না, ছাত্রদলকে দিয়ে এই জেনারেশনের পলিটিক্সটা হবে না, কারণ ছাত্রদল অলরেডি বিএনপির ওই পজিশনে পদ দিয়েছেন। আমিনুল ইসলাম খান ভাই বিএনপির 31 দফা টপ 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 করে সব মুখস্থ করে বলেন, কিন্তু উনি মনে হয় প্রথম দফাটা ভুলে যান যে এখানে সংবিধান সংস্কার কমিশনের কথা বলা আছেন। তার মানে ছাত্রদল এই পলিটিক্সটা, এই জেনারেশন পলিটিক্সটা করতে পারবেন না, যেমন করে 71-এর পলিটিক্স থেকে ছাত্রলীগ তারা ভুল পলিটিক্স করেছিল, মাইনাস হয়ে গেছিল। সুতরাং এই জেনারেশন পলিটিক্সটা আমাদের করতে হবে। আমরা সেই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, সংকল্পবদ্ধ। আমরা গতকালকে আমরা যাদের ছাত্রশক্তির পক্ষ থেকে একটা গোল টেবিল বৈঠক করেছি, এখানকার আলোচকদের কেউ কেউ সেখানেও ছিলেন, আজকে ছাত্র শিবির করছে। তবে এসি রুমে তো বসে আছি, বেশি দিন আর এসি রুমে বসে থাকবো না, এরপরে রাজু ভাস্কর্যিকে রোদের নিচে দাঁড়াবো। আপনাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।